আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজী আসমত কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে দীর্ঘ সময় ধরে কোভিড-19-এর কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে আছি। তো এতে করে আমাদের শিক্ষা কার্যক্রম ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। তো এটাকে তোমরা যেন কম পিছিয়ে পড়ো, তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নেওয়ার জন্য, গতি আনার জন্য এই যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগের অংশ হিসেবেই আমি তোমাদেরকে এই যুক্তিবিদ্যার ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মমতাজ বেগম, প্রভাষক যুক্তিবিদ্যা। আমি আজকে তোমাদেরকে পড়াবো যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের একটি বিষয়, যে বিষয়টি হচ্ছে সপ্তম অধ্যায়ের, এবং টপিকটির নাম হচ্ছে শ্রেণীকরণ, যাকে ইংরেজিতে বলা হয় ক্লাসিফিকেশন। তো আমরা জানি যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বৈচিত্র্যপূর্ণ ঘটনায় ভরপুর। এই বৈচিত্র্য আমরা দেখি যে সর্বত্র বৈচিত্র্য দেখি, যে ঋতু জগতে আমরা দেখি যে কখনো গ্রীষ্মকাল, কখনো বর্ষা, কখনো শীত, কিংবা কখনো বসন্তকাল। এই বিশ্ব বৈচিত্র্যের সর্বত্রই শুধু বৈচিত্র্য আর বৈচিত্র্য। এই ঘটনাবলীর মধ্যে কখনো দেখা যায় বাহ্যিক কিংবা কখনো অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে মিল বা অমিল থাকে। ঘটনাবলীর এই মিল এবং অমিলের ভিত্তিতে তাদেরকে আমরা একটি শ্রেণীতে নিয়ে যাই। এইভাবে করে বিভিন্ন বিষয়ের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য অনুসারে প্রকৃতি জগতের ঘটনাগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়। এই শ্রেণীবদ্ধ করণটা হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন ঘটনাগুলো সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি, জানতে পারি, শিখতে পারি। এবং এই শ্রেণীকরণ প্রক্রিয়াটি হচ্ছে অনুমানের সহায়ক বা সাহায্যকারী একটি প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। তো প্রখ্যাত যুক্তিবিদ কার্ভেট রিড শ্রেণীকরণ সম্পর্কে আলোচনা করতে যে বলেছেন যে কোনো বিশেষ উদ্দেশ্যে বিষয় বা ঘটনাবলীর ক্ষেত্রে বিদ্যমান সাদৃশ্য ও বৈসাদৃশ্য অনুসারে তাদের মানসিকভাবে একত্রীকরণের প্রক্রিয়াই হলো শ্রেণীকরণ। তো কার্ভেট রিড শ্রেণীকরণের এই যে সংজ্ঞাটি দিয়েছেন, সে অনুযায়ী আমরা দেখতে পারি যে শ্রেণীকরণ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ঘটনাবলীর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য অনুসারে একত্রীকরণ করা হয়ে থাকে। এই প্রক্রিয়ায় কিছু উল্লেখযোগ্য বিষয় বা ঘটনাবলীকে সন্নিবেশিত করে প্রথমে একটি নিম্নতর শ্রেণী, তারপর পর্যায়ক্রমে মিল ও অমিলমূলক নিম্নতর শ্রেণীসমূহকে একসাথে করে একটি উচ্চতর বা বৃহত্তর শ্রেণী গঠন করা হয়। তো এই শ্রেণীকরণের উদাহরণ হিসেবে বলা যায় যে আমরা প্রাকৃতিক জগতে যে দেখি যে উদ্ভিদের মধ্যে কোনো উদ্ভিদের একটি মাত্র বীজপত্র থাকে, আবার কোনো উদ্ভিদের ক্ষেত্রে দুটি বীজপত্র থাকে। এইভাবে একটি বীজপত্র কিংবা দুটি বীজপত্রের ভিত্তিতে আমরা উদ্ভিদকে দুটি শ্রেণীতে বিভক্ত করতে পারি। সেই দুটি শ্রেণী, একটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখন আমরা এই শ্রেণীকরণের
সংজ্ঞা এবং উদাহরণের যে কথা বললাম সে আলোচনার প্রেক্ষিতে আমরা শ্রেণীকরণের প্রকৃতি সম্পর্কে বিশদ আলোচনা করব। শ্রেণীকরণ হলো বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্তে বিষয় বা ঘটনাবলীর মধ্যে মিল ও অমিল অনুসারে তাদের প্রত্যেককে ধাপে ধাপে একত্রিত করা। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেসব বস্তু বা ঘটনাবলীকে আমরা একত্রে এক শ্রেণী আওতাভুক্ত করি, তেমনি তাদের সাথে যেসব বস্তুর অমিল লক্ষ্য করা যায় সেই সব বস্তুকে স্বতন্ত্র শ্রেণীর আওতায় আনা যায়। শ্রেণীকরণকে যেমন আমরা একটি মানসিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করি, তেমনি এই মানসিক প্রক্রিয়ার পেছনে বিশেষ উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য সাধনের নিমিত্তেই তাদেরকে একত্রীকরণ করা হয়ে থাকে, সন্নিবেশিত করা হয়ে থাকে। বিভিন্ন বস্তুর ক্ষেত্রে যে শুধু একটি নির্দিষ্টভাবে শ্রেণীকরণ করা যায় তা নয়, বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য এ বস্তুকে বিভিন্নভাবে শ্রেণীভুক্তকরণ করা যায়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যখন কোনো উদ্ভিদকে বীজপত্রের ভিত্তিতে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী এইভাবে বিভক্ত করেন, তখন ওনার এই বিভক্তিকরণের পিছনে থাকে কোনো সাধারণ উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধনের নিমিত্তেই তিনি শ্রেণীকরণটা করে থাকেন এবং এর মাধ্যমে এটা বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগে। অন্যদিকে দেখা যায় যদি কোনো গ্রন্থাগারে তার পুস্তকগুলোকে গ্রন্থের ধরন কিংবা রং অনুযায়ী বিভক্ত করেন, তখন সেটা দিয়ে যেটা হয় যে তার ব্যবহারিক উদ্দেশ্য সাধন হয়। কিংবা কোনো ভেষজ চিকিৎসা বিজ্ঞানী যখন কোনো বিশেষ রোগ নিরাময়ের উদ্দেশ্যে সেটাকে বাস্তব উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করে থাকেন, তখন সেটার একটা বিশেষ উদ্দেশ্য থাকে এবং সেটা দিয়ে আমাদের বাস্তব প্রয়োজন মিটে থাকে। শ্রেণীকরণ ঊর্ধ্বমুখী ছোট ছোট শ্রেণীকরণ বড় বড় দলে শ্রেণীকরণ করা হয়, আর সে বড় শ্রেণীগুলোকে আরও বড় দলে শ্রেণীবদ্ধ করা যায়। এইভাবে শ্রেণীকরণ তার নিজস্ব প্রক্রিয়ায় এগিয়ে চলে। আমরা জানি বিভাগ সবসময়ই একটি অবরোহ প্রক্রিয়া, অন্যদিকে শ্রেণীকরণ হচ্ছে একটি আরোহ প্রক্রিয়া। শ্রেণীকরণের মাধ্যমে প্রাকৃতিক বস্তুকে সহজে মনে রাখা যায়। এই ক্ষেত্রে শ্রেণীকরণকে একটি উত্তম প্রক্রিয়া ও বলা যায়। শ্রেণীকরণকে কখনো কখনো ব্যাখ্যাকরণ বলা যায়। কতগুলো মৌলিক মিলের ভিত্তিতে কতগুলো বিভিন্ন বস্তুকে পরস্পর যুক্ত করি এবং তাদেরকে একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করি। শ্রেণীকরণকে আমরা কতগুলো সাদৃশ্যের নিম্নতর শ্রেণীকে অধীনে একটি উচ্চতর শ্রেণীর মধ্যে বিন্যস্ত করি এবং সেখানে দেখা যায় সংযুক্তি এবং অন্তর্ভুক্তকরণও এর ভিতরে থাকে। কেবল তাই নয়, শ্রেণীকরণ করতে গিয়ে আমরা যখন কোনো বস্তুকে কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করি তখন আমরা ওই বস্তুগুলোর মৌলিক এবং অপরিহার্য গুণাবলী জেনে নিই। তাই বলা যায় শ্রেণীকরণ যেমন মানসিকভাবে বস্তুনিষ্ঠকে মিল ও অমিলের ভিত্তিতে বিন্যাসকরণ, তেমনি এর প্রায়োগিক কিংবা বাস্তব উদ্দেশ্য আছে এবং এর দ্বারা আমাদের জ্ঞানের পরিধি প্রসারিত হয়। এই যে শ্রেণীকরণ সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই আলোচনার ভিত্তিতে দেখা যায় শ্রেণীকরণের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো এখন আমরা দেখব। যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীকরণ এক ধরনের বিন্যাসকরণ প্রক্রিয়া। কারণ আমরা জানি যে প্রকৃতি জগতে যে ঘটনাবলী থাকে সেগুলো এক জায়গায় এক হয়ে সুশৃঙ্খলভাবে থাকে না, সেগুলো বিশৃঙ্খলভাবে বিচ্ছিন্ন অবস্থায় বিক্ষিপ্তভাবে থাকে। তো আমাদেরকে সেগুলোকে মিল এবং অমিলের ভিত্তিতে একত্রে বিন্যাস করতে হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্য সাধন করার ক্ষেত্রে শ্রেণীকরণ প্রযোজ্য। কেন আমাদের ক্ষেত্রে সবসময় উদ্দেশ্যের ভিন্নতা থাকে। এজন্য দেখা যাচ্ছে যে
শ্রেণীকরণ করতে যে কখনো কখনো কোনো সাধারণ উদ্দেশ্য নিয়ে শ্রেণীকরণ করা হয়ে থাকে, যে সাধারণ উদ্দেশ্যটা সবারই প্রয়োজনে লাগে, সবারই কাজে লাগে, যেটা বিজ্ঞানসম্মত। আবার কখনো কখনো দেখা যায় যে শ্রেণীকরণ করতে যে বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে শ্রেণীকরণ করা হয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে শ্রেণীকরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়, তাই শ্রেণীকরণ এক ধরনের ব্যাখ্যাকরণ। শ্রেণীকরণের সবসময়ই মিল ও অমিলের উপর নির্ভরশীল থাকে। আমরা জানি যে শ্রেণীকরণের মূল বৈশিষ্ট্য হচ্ছে মিল এবং অমিল। এখানে শ্রেণীকরণ করতে যে সমস্ত বিষয়গুলোর মধ্যে মিল রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কে এক শ্রেণীবদ্ধ করি, এবং যে সমস্ত বিষয়গুলোর মধ্যে অমিল বা বৈসাদৃশ্য রয়েছে সেগুলোকে আমরা অন্যদিকে শ্রেণীবদ্ধ করি। তার শ্রেণীকরণ হচ্ছে বস্তু বা ঘটনাবলীর মানসিক সন্নিবেশনকরণ প্রক্রিয়া। শ্রেণীকরণ কোনো শারীরিক প্রক্রিয়া নয়। এর জন্য যেমন চিড়িয়াখানায় দেখা যায় বিভিন্ন প্রাণীকে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে, কিন্তু মূলত শ্রেণীকরণ হচ্ছে বস্তু সময়ের একটি কাল্পনিক প্রক্রিয়া। সেই জন্য বস্তু সময় আমাদের সামনে উপস্থিত থাকার দরকার হয় না, এটাকে আমরা মানসিকভাবে আমাদেরকে শ্রেণীকরণটা করতে হয়ে থাকে। তারপর শ্রেণীকরণের প্রকারভেদ। শ্রেণীকরণের প্রকারভেদ। শ্রেণীকরণকে প্রথমে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ, শ্রেণীকরণের প্রকারভেদ এর আলোচনায় দেখা যায় যে শ্রেণীকরণকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ, আর 2 নাম্বার হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। প্রাকৃতিক শ্রেণীকরণ, প্রাকৃতিক শ্রেণীকরণে যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে মৌলিক এবং গুরুত্বপূর্ণ। তো এই প্রাকৃতিক শ্রেণীকরণের সংজ্ঞায় বলা যায় যে শ্রেণীকরণ প্রক্রিয়ায় সাদৃশ্যের বিষয়গুলো হয়ে থাকে মৌলিক এবং গুরুত্বপূর্ণ, সেই শ্রেণীকরণকে বলা হয়ে থাকে প্রাকৃতিক শ্রেণীকরণ। প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে মূলত একটি বৈজ্ঞানিক শ্রেণীকরণ, কারণ এই প্রাকৃতিক শ্রেণীকরণটা বৈজ্ঞানিকেরা তাদের বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করে থাকেন। উদাহরণ হিসেবে প্রাণীবিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে লক্ষ্য করেছেন কোনো বীজ একবীজপত্রী, আবার কোনো বীজ দ্বিবীজপত্রী। এইভাবে বিজ্ঞানীরা এইভাবে তারা একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ ভাগ করেছেন। কিংবা মেরুদণ্ডের থাকা এবং না থাকার ভিত্তিকে প্রাণী শ্রেণীকে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী এইভাবে বিভক্ত করেছে। এইভাবে যে বিভক্তিকরণের প্রক্রিয়া সেটাই হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ। তো প্রাকৃতিক শ্রেণীকরণ একটা আমাদের সাধারণ জ্ঞান লাভের জন্য, যে কারণে প্রাকৃতিক শ্রেণীকরণকে সাধারণ শ্রেণীকরণও বলা হয়ে থাকে। আবার প্রকৃতিতে ঘটে যাওয়া ঘটনাবলী সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্যে এই শ্রেণীকরণ পরিচালিত হয়ে থাকে বলে এই শ্রেণীকরণকে কখনো আবার বলা হয়ে থাকে সাধারণ শ্রেণীকরণ,
আবার এ থেকে তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য প্রাকৃতিক শ্রেণীকরণকে তাত্ত্বিক শ্রেণীকরণও বলা হয়ে থাকে। তারপর আসে কৃত্রিম শ্রেণীকরণ। আমরা দেখেছি যে প্রাকৃতিক শ্রেণীকরণের মূল ভিত্তি হচ্ছে মৌলিক এবং গুরুত্বপূর্ণ সাদৃশ্য, কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে সম্পূর্ণভাবে এর বিপরীত। অর্থাৎ এখানে সাদৃশ্যের বিষয়গুলো হয়ে থাকে গুরুত্বহীন এবং বাহ্যিক। তাহলে কৃত্রিম শ্রেণীকরণের সংজ্ঞায় আমরা এভাবে বলতে পারি, যেই শ্রেণীকরণে বাহ্যিক এবং গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয় সেই শ্রেণীকরণকে বলা হয়ে থাকে কৃত্রিম শ্রেণীকরণ। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কোনো গ্রন্থাগারিক যদি বইয়ের আকৃতি, রং এই সমস্ত বিবেচনায় এনে তার গ্রন্থাগারের বইগুলোকে সন্নিবেশ করে থাকেন, তাহলে সেটি হবে কৃত্রিম শ্রেণীকরণ। কৃত্রিম শ্রেণীকরণের বিষয়টা আসলে বৈশিষ্ট্যটা থাকে আরোপিত। কৃত্রিম শ্রেণীকরণের দেখা যাচ্ছে যে এটা দিয়ে কোনো সাধারণ উদ্দেশ্য পরিচালিত হয় না, এখানে থাকে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্যই কৃত্রিম শ্রেণীকরণটা পরিচালিত হয়ে থাকে। সে কারণে কৃত্রিম শ্রেণীকরণকে বিশেষ শ্রেণীকরণও বলা হয়ে থাকে, বা এর দ্বারা বাস্তব প্রয়োজন মেটানো হয় বলে একে ব্যবহারিক শ্রেণীকরণও বলা হয়ে থাকে। তাহলে এই যে প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণ, এই দুই শ্রেণীকরণের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে যে এখানে প্রাকৃতিক শ্রেণীকরণে যেখানে মৌলিক এবং গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে বিভাজনটা করা হয়ে থাকে, পক্ষান্তর কৃত্রিম শ্রেণীকরণে বাহ্যিক এবং গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়ে থাকে। তো শ্রেণীকরণের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন প্রাত্যস্থিত দৃষ্টান্তের শ্রেণীকরণ করা যায় না, সর্বোচ্চ শ্রেণীর শ্রেণীকরণ করা যায় না। তারপরে যে সমস্ত বিষয়ের আমাদের জ্ঞান পর্যাপ্ত নাই, সেই অপর্যাপ্ত জ্ঞান সম্পন্ন বিষয়েরও শ্রেণীকরণ করা যায় না। তারপরে যেসব ক্ষেত্রে সংজ্ঞার সীমাবদ্ধতা রয়েছে, দেখা যাচ্ছে সেই সমস্ত ক্ষেত্রেও শ্রেণীকরণ সম্ভব নয়। তো শ্রেণীকরণের এই সমস্ত আলোচনা থেকে যুক্তিবিদ মিলের মতে প্রাকৃতিক শ্রেণীকরণের মূল ভিত্তি হচ্ছে সংজ্ঞা, আর প্রাকৃতিক শ্রেণীকরণের হচ্ছে প্রকৃত বা যথার্থ শ্রেণীকরণ। স্বকীয় নামবাচক পদ, বিশিষ্ট গুণবাচক পদ, অনন্য বিষয়, চেতনার মৌলিক নিয়ম, কোনো ব্যাপকতর নিয়ম ইত্যাদি শ্রেণীকরণ করা যায় না। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের এই যে চ্যাপ্টারটা, যেটা শ্রেণীকরণ আজকে আমরা আলোচনা করলাম, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছরই দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন থাকে। তো তোমরা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে পড়বে, আর কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। তোমরা ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকের বক্তব্য আমি ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।